স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছি আমি আসমাতুলি। জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পে উঠে এসেছে ভয়াবহ দুর্নীতি অনিয়ম। স্বপ্নের বাড়িগুলো বেশ কিছু ঘর বছর না ঘুরতেই শেষ। 22 জেলায় 36 উপজেলায় এমন অভিযোগের দায়ে উপসচিব ও ইউএনও পর্যায়ে 5 কর্মকর্তাকে ওএসডি করেছে সরকার। এই শাস্তি শেষ নয়, তদন্ত দোষ পেলে যতই প্রভাবশালী বা সিনিয়র আমলা হোক না কেন কেউই রেহাই পাবেন না। চাকরির হারানোর পাশাপাশি কঠোর শাস্তির হুঁশিয়ারি ক্ষমতাসীন দলের নেতা এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। গৃহহীন মানুষকে আশ্রয় দিতে অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। মুজিব শতবর্ষ উপলক্ষে বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় 1,30,000 পরিবারকে 2% জমির উপর 2 কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ করে দিয়েছে সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মডেল হিসেবে নির্মিত সব বাড়ি অনেককেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছিল। তবে বছর না ঘুরতেই কোথাও কোথাও সেই স্বপ্নের রং ফিকে হতে শুরু করেছে। আশ্রয়ণ প্রকল্পের কোথাও ঘরের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, কোথাও আবার ভবনের দেখা দিয়েছে ফাটল, ধসেও পড়ছে কোথাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের এই প্রকল্পে দুর্নীতি ও গাফিলতির অভিযোগে একজন অতিরিক্ত জেলা প্রশাসক সহ 5 উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এরই মধ্যে ওএসডি করেছে সরকার। নীতি নির্ধারণী কর্মকর্তারা বলছেন, আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হচ্ছে। প্রমাণিত হলেই চাকরি হারাতে হবে অভিযুক্ত আমলাদের। প্রত্যেকটা বিষয়ে আমরা তদন্ত করিয়েছি এবং এই তদন্তের আলোকে যারা দায়ী হবেন তাদের আমাদের সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী যথাবিহিত বিভাগীয় ব্যবস্থার সম্মুখীন হতে হবে। জেলা পর্যায়ে যারা জেলা প্রশাসকরা ঠিকমতো মনোযোগ দেয় তাদেরকে আমরা কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি। প্রয়োজন বোধে সেই জেলা প্রশাসককে আমরা প্রত্যাহার করব। আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতির সাথে জড়িত কেউ রেহাই পাবে না বলছেন ক্ষমতাসীন দল এবং 14 দলীয় জোট নেতারা। আমলা হোক আর নির্বাচিত প্রতিনিধি হোক, দুর্নীতি বা অপরাধের সঙ্গে জড়িত হলে তাকে সরাসরি সাজার ব্যবস্থা করা উচিত এবং তার জন্য আইন কানুনের যদি অদল বদল করতে হয়, আইন কানুন অদল বদল করে দ্রুত এই দুর্নীতির ভাইরাস থেকে প্রশাসনকে মুক্ত করতে হবে। আমলাশীর যত বড় সিনিয়রই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা অতীতে দেখেছি, এখনো দেখেছি, আগামীতেও দেখব। সরকারি কোনো কর্মকর্তা বা আমলা যদি কোনো দুর্নীতি করে থাকে তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই। এমন হাই প্রোফাইল প্রকল্পে দুর্নীতি অপ্রত্যাশিত বলছেন টিআইবির নির্বাহী পরিচালক। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ তার। এই জবাবদিহিতার ঘাটতির কারণে জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদের অপচয় যে দুর্নীতির মাধ্যমে সংগঠিত হয়ে থাকে সেটি অবাধিতভাবে চলতে থাকে এবং ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, যেটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। আগামী বছরের জুন মাসের মধ্যে দেশের সব ভূমিহীন মানুষকে ঘর নির্মাণ করে দেওয়ার লক্ষ্য সরকারের। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। নিয়মিত হচ্ছে না জাতীয় সংসদের মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোর বৈঠক। এই কারণে মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ চলছে ধীর গতিতে। কমেছে জবাবদিহিতাও। প্রশাসনের জবাবদিহি বাড়াতে এবং দুর্নীতির লাগাম টানতে স্থায়ী কমিটির বৈঠকগুলো নিয়মিত করার আহ্বান বিশ্লেষকদের। শাহ আলী জয়ের রিপোর্ট। 2018 সালের জাতীয় নির্বাচনে জয়লাভ করে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। একাদশ সংসদের অধিবেশন শুরু হয় 2019-এর 30 জানুয়ারি। শুরুর 10 কার্যদিবসের মধ্যে 50টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়। দ্রুততার সঙ্গে কমিটি গঠন হলেও কাজের ক্ষেত্রে ততটা তৎপরতা দেখা যায়নি। প্রতি কমিটির মাসে অন্তত একটি করে বৈঠক করার কথা থাকলেও অনেক কমিটি 6 মাসেও একটি বৈঠক করেনি। এর ফলে গত 2.5 বছরে কার্যপ্রণালী বিধির শর্ত পূরণ হয়নি। বিশেষ করে স্বাস্থ্য খাতের দৃষ্টান্ত দেওয়া যায় যে তারা দীর্ঘ সময়ের কালে ব্যাপকভাবে আলোচিত স্বাস্থ্য খাতের দুর্নীতি অনিয়ম সংগঠিত হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশ করা হয়েছে, কিন্তু সেই তার বিপরীতে সংসদীয় কমিটিগুলি নীরব ছিল, কোনো ভূমিকা পালন করে এবং বৈঠকও করতে পারেননি। 2019 সালের জানুয়ারি থেকে 2021 সালের জুন পর্যন্ত শিডিউল অনুযায়ী প্রতিটি কমিটির কমপক্ষে 25টি বৈঠক করার কথা থাকলেও গত বছরের মার্চের পর করোনা সংক্রমণের আশঙ্কায় বৈঠকে বসা থেকে বিরত ছিল বেশ কয়েকটি কমিটি। তবে 6টি কমিটি ছিল এর ব্যতিক্রম। এর মধ্যে সর্বোচ্চ 46টি বৈঠক করে সরকারি হিসাব সংক্রান্ত কমিটি। সংসদীয় কমিটির মিটিংগুলি প্রতি মাসে হওয়া উচিত এবং এর মাধ্যমে
সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করা উচিত বলে আমি মনে করি। করোনা সংক্রমণের প্রেক্ষাপটে গত 2.5 বছর সংসদ অধিবেশন হয়েছে সীমিত পর্যায়ে। সংসদ সদস্যদের উপস্থিতিও ছিল সীমিত। এ সময় অনলাইন প্ল্যাটফর্মে রাষ্ট্রীয় বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হলেও কার্যপ্রণালী বিধির বাধ্যবাধকতার কারণে সংসদীয় কমিটির বৈঠক করা সম্ভব হয়নি। জুমের মাধ্যমে মিটিং করার জন্য সম্ভবত আমাদের রুলস অফ প্রসিজারের মধ্যে কিছু চেঞ্জ লাগবে, কারণ রুলস অফ প্রসিজারে লেখা আছে যে সংসদীয় কমিটির মিটিং সংসদের বিল্ডিং এর মধ্যে হতে হবে। বিশ্লেষকরা বলছেন সংসদীয় কমিটিগুলো কার্যকর ভূমিকা পালন না করতে পারলে সরকারি কাজে দুর্নীতির আশঙ্কা বাড়বে অর্থের অপচয়, আর সেক্ষেত্রে জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। চলতি মাসে দেশে আসছে রাশিয়ার টিকা স্পুটনিক ভি। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশটির সাথে আলোচনা চূড়ান্ত হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে আসবে এই টিকা। আর দেশের একটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানি এরই মধ্যে চীনের সাথে যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে আলোচনা করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 2 মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে করোনার গণটিকাদান কার্যক্রম। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার পর এবার তালিকায় এসেছে সিনোফার্মা, ফাইজার বায়োনটেক ও মডার্নার টিকা। এরই মধ্যে 8টি টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এর মধ্যে রয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিডশিল্ড, চীনের সিনোফার্মা, সিনোভ্যাক, ফাইজার বায়োনটেক, মডার্না, রাশিয়ার স্পুটনিক ভি, সুইজারল্যান্ডের কোভিডশিল্ড ও জনসন অ্যান্ড জনসন। এ পর্যন্ত দেশে এসেছে সেরাম থেকে কোভিডশিল্ড, কোভ্যাক্স থেকে ফাইজার, মডার্না ও চীন থেকে সিনোফার্মার টিকা। নিউজ 24-কে টেলিফোনে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ মাসের মধ্যেই দেশে আসছে রাশিয়ার টিকা স্পুটনিক ভি। রাশিয়ার সাথে তো আমরা অনেকদিন যাবতীয় কাজ করলাম, আমাদের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে ওগুলো সম্পন্ন করা হয়েছে। তো আমরা আশা করি হয়তোবা এ মাস তো শুরু হলো, এ মাসের মধ্যে একটা খবর হয়তো আমরা পেতে পারি আর কি। চীনের সাথে যৌথভাবে টিকা উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ, এমন তথ্য নিশ্চিত করে নিজের ফেসবুক পেজে লিখেছেন চীনা উপরাষ্ট্রদূত। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, দেশীয় বেসরকারি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এরই মধ্যে যোগাযোগ করেছে চীনের সঙ্গে। আমাদের স্থানীয় একটা কোম্পানি চায়নার সাথে কথা বলেছে, এতটুকু আমার কাছে ইনফরমেশন আছে। আর এটার ব্যাপারে ডিটেইলস আমার কাছে কোনো তথ্য নেই। দেশের 70% মানুষকে টিকা দিতে শুধু আমদানি নির্ভর না হয়ে উৎপাদনে মনোযোগী হতে আগে থেকেই বলে আসছিলেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দাবানলের মতো ছড়িয়ে পড়া করোনার ঊর্ধ্বগতি আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, জেলা উপজেলা থেকে মাত্র 50% অক্সিজেন স্যাচুরেশন নিয়ে রোগীরা চিকিৎসা নিতে আসায় বেশি মারা যাচ্ছে। মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা না গেলে করোনা বাড়তেই থাকবে বলে মনে করেন তিনি। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। মাত্র 30 মিনিটের ব্যবধানে রাজধানীর মহাখালীর ডিএনসিসির করোনা হাসপাতালের করিডোরে এসে পৌঁছে 10টি রোগীবাহী অ্যাম্বুলেন্স, যার অন্তত 8টি রাজধানীর বাহিরের। এই রোগীদের মধ্যে সবচেয়ে বেশি গুরুতর গাজীপুরের কৃষক আব্দুল বাসেত। 3 দিন আগে আসা সামান্য জ্বরে এরই মধ্যে হাসপাতাল বদলেছেন 3 বার। অবস্থা গুরুতর হওয়া সবশেষ উত্তরের একটি হাসপাতাল থেকে আইসিইউ সাপোর্টের জন্য তাকে নিয়ে আসা হয় ডিএনসিসির করোনা হাসপাতালে। একই রকম পরিস্থিতি আরো অনেকের। করোনা ভাইরাসের দেখা গেছে আর এই হাসপাতালে নিয়ে যাও, আর আইসিইউতে রাখতে হবে, এই জন্য আজকে আমাদের এখানে পাঠাই দিচ্ছে। গেল এক সপ্তাহ ধরে প্রতিদিন অন্তত 50 জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন ডিএনসিসি হাসপাতালে, যা 70%ই ঢাকার বাইরের। দেশের সবচেয়ে বেশি আইসিইউ সক্ষমতা থাকা হাসপাতালের 212 শয্যার বিপরীতে খালি আছে 70টি, সাধারণ শয্যা খালি আছে মাত্র 20টি। ঢাকার বাইরের রোগী বেশি আমাদের এখানে। ঢাকার রোগী হয়তো 30% বা তারও কম হবে। এই রোগী সবাই সিরিয়াস এবং তাদেরকে আইসিইউ অথবা এইচডি দিয়েই সাপোর্ট করতে হচ্ছে। আমাদের এই ধারায় যদি প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে একটা সময় কিন্তু আমরাও অনেক গভীর সংকটে পড়ে যাব, বিশেষ করে সিরিয়াস পেশেন্ট হ্যান্ডেলের জন্য। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, জেলা উপজেলা থেকে আসা রোগীদের বেশিরভাগ হাসপাতালে আসেন শেষ সময়, ফলে আক্রান্তদের বড় অংশকেই বাঁচানো যায় না। মস্তিষ্কে অক্সিজেন স্যাচুরেশন যদি বেশি সময় ধরে কম থাকে তাহলে পরে তো ব্রেন ডেথ এমনি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে সামাল দেওয়া খুব কঠিন কাজ, তাদেরকে বাঁচানো কঠিন কাজ, দেরি করে আসছে মানুষ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার বর্তমান পরিস্থিতি আরও অবনতি হবে। বিধিনিষেধ ঠিকঠাক মেনে চললে আক্রান্তের হার কমতে শুরু করবে মাসের শেষ দিকে। আগামী কয়েকটা দিন কিন্তু আরো বাড়তে পারে, মানে সংক্রমণও বাড়তে পারে
মৃত্যু বাড়তে পারে। 2 সপ্তাহ পরে গিয়ে আমরা আশা করছি যে এই যে ঊর্ধ্বমুখী ধারাটা রোগী ভর্তি হওয়া কমবে, এমনকি মৃত্যুও কমবে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। মহামারীর এই দুর্দিনে করোনা চিকিৎসা থেকে হাত গুটিয়ে নিয়েছে বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলো। উল্টো রাজশাহীর বেশ কিছু ক্লিনিকে প্রধান ফটকে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে, করোনা রোগীদের ভর্তি করা হয় না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অন্য সময় মুনাফার দৌড়ে এগিয়ে থাকা হাসপাতাল ও ক্লিনিকদের মহামারীতে এমন আচরণ দুঃখজনক। বিস্তারিত কাজী শাহেদের প্রতিবেদনে। করোনা সংক্রমিত রোগীদের চিকিৎসা দিতে যখন হাসপাতালগুলোর ত্রাহি অবস্থা, তখনও রাজশাহীর বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে আসছে না, বরং করোনা পজিটিভ রোগী ভর্তি নেওয়া হয় না এমন নোটিশ টানানো আছে কিছু ক্লিনিক ও হাসপাতালে। ক্লিনিক মালিকরা বলছেন, করোনা চিকিৎসার জন্য যে অবকাঠামো প্রয়োজন তা নেই। এছাড়া স্বাস্থ্য বিভাগের অনুমতির প্রয়োজন আছে, তবে জরুরি ও সাধারণ সেবা দেয়া হচ্ছে আগের মতোই। জরুরি সেবা বা আমাদের যে নর্মাল সেবাগুলো সেগুলো কিন্তু আমরা দিয়ে আসছি, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা জাস্ট যখন কোনো অ্যাডমিট পেশেন্ট আসছে সেই ক্ষেত্রে তার আমরা নেগেটিভ রেজাল্টটা দেখেই কিন্তু ভর্তি করছি। জনস্বাস্থ্য নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন, এমন দুঃসময়ে বেসরকারি হাসপাতালগুলো করোনা আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা রাখতে পারত। এতে করে ধনীরা সেখানে চিকিৎসা নিলে হাসপাতালে দরিদ্রদের সুযোগ বাড়ত। একটা হসপিটাল ডেভেলপ করার ক্ষেত্রে তার একটা মানের প্রশ্ন আছে, সেই মানগুলো কিন্তু নিয়ন্ত্রণ হয় না। যদিও হতো, আজকে কিন্তু এখানে দু একটা যে হসপিটালগুলো আছে, হাসপাতালগুলো আছে, সেইগুলোতে কিন্তু অনেক কোভিড রোগী থাকতো, বেড থাকতো, আইসিইউ থাকতো। এই দুঃসময়ে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসন বিশ্লেষকরা। তাদের মতে, সবসময় মুনাফায় নজর না দিয়ে তাদের মানবিক হওয়া উচিত। এমন অতিমারিতে সেবা দেওয়ার সুযোগ না নেওয়া দুঃখজনক। বেসরকারি চিকিৎসার সাথে যারা যুক্ত এবং যে প্রতিষ্ঠানগুলো, তাদের কিন্তু এখন মানবিকতা দেখানোর কিন্তু সময় এসেছে। আমি মনে করি তারা যদি এখনো হাত পা গুটিয়ে ঘরে বসে থাকেন, তাহলে এটি কিন্তু একটা অমানবিক আচরণ হবে। বেসরকারি হাসপাতালগুলোর কোনো ভূমিকায় আমরা দেখছি না। এই সব হাসপাতালে করোনা ডেডিকেটেড ওয়ার্ড অবিলম্বে চালু করা উচিত। সরকারি হাসপাতালগুলো যখন হিমশিম খাচ্ছে রোগীদের শয্যা দিতে, তখন বেসরকারি ক্লিনিকগুলোকে নিজেদের ব্যবস্থাপনায় নিয়ে ব্যবহারের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। কঠোর লকডাউনের মধ্যেও রাস্তায় বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। অপ্রয়োজনীয় যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর আইনি ব্যবস্থা অব্যাহত। সপ্তম দিনে রাজধানীর প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে মামলা দেয়া হয় অনেক যানবাহনকে। আইন অমান্য করায় বুধবার 1102 জনকে আটক এবং 245 জনকে জরিমানা করা হয়। আলী তালুকদারের প্রতিবেদন। সরকারের নির্দেশনা উপেক্ষা করে লকডাউনে যারাই অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন তাদের নামে দেয়া হচ্ছে মামলা। লকডাউনের সপ্তম দিনে রাজধানী সহ প্রবেশ পথগুলোই ছিল যানবাহনের বাড়তি চাপ। যারা বের হচ্ছেন কারণ হিসেবে দাঁড় করাচ্ছেন নানা অজুহাত। সাইনবোর্ড এলাকায় পুলিশের পাশাপাশি ছিল বিজিবির চেকপোস্ট। বিধিনিষেধ অমান্য করে যারাই বের হয়েছেন তারা হয়েছেন শাস্তির মুখোমুখি। যৌক্তিক কারণ দেখাতে পারতেছেন না, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাইরে যেসব দোকানপাট খোলা আছে সেগুলোতে আমরা অভিযান করে সেগুলো জরিমানা আইনের আওতায় নিয়ে আসতেছি এবং বন্ধ করে দিচ্ছি। করোনা সংক্রমণ কমাতে বিধিনিষেধ মানতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দ্য গ্লোবাল ইকোনমিক্সের বিবেচনায় চলতি বছর সেরা বিজনেস কনগ্লোমারেট গ্রুপ নির্বাচিত হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। যুক্তরাজ্য ভিত্তিক অর্থ ও ব্যবসা বিষয়ক সাময়িকী দ্য গ্লোবাল ইকোনমিক্স 2021 সালে আর্থিক খাতে পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ করেছে। সেখানেই সেরা বিজনেস কনগ্লোমারেট গ্রুপ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে বসুন্ধরা গ্রুপ। সৃজনশীল উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক আর্থিক খাতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এবং সম্মান জানাতে প্রতি বছর ফিনান্সিয়াল অ্যাওয়ার্ড ঘোষণা করে দ্য গ্লোবাল ইকোনমিক্স সাময়িকী। আর্থিক খাতের পাশাপাশি স্বাস্থ্য, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, আবাসন, প্রযুক্তি, নেতৃত্ব সহ বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার ঘোষণা করে থাকে দ্য গ্লোবাল ইকোনমিক্স। 2021 সালে ডিজিটাল ফিনান্স ক্যাটাগরিতে সেরা নতুন মোবাইল অ্যাপ নির্বাচিত হয়েছে বাংলাদেশ সরকারের নগদ অ্যাপ। একই সাথে সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, মেক্সিকো, ফিলিপিন, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও আরব আমিরাত সহ মোট 14টি দেশের 30 আর্থিক প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের পর সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয় নয়া মন্ত্রীদের শপথ। মোট 43 জন মন্ত্রী শপথ নেন। এর মধ্যে 36 জনই নতুন মুখ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় আসে ব্যাপক রদবদল। এ সময় রাষ্ট্রপতি ভবনে শপথ নেন 43 জন নতুন মন্ত্রী। তাদের মধ্যে 7 জনের পদোন্নতি হয়েছে। বাকি 36 জন কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রথমবার। 2019-এ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন 36 জনের অন্তর্ভুক্তির পর মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে হল 77। মোদীর নয়া ক্যাবিনেটে যুক্ত হয়েছেন নারায়ণ নানে, সর্বানন্দ সোনোয়াল, বীরেন্দ্র কুমার, জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বিষ্ণু, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া সিং প্যাটেল সহ মোট 43 জন। পশ্চিমবঙ্গ থেকে নতুন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও জন বার্লা, এই 4 জন। তবে বাদ পড়েছেন দেবশ্রী চৌধুরী। মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে এবারের টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে হেরে যাওয়া পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কেও। আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মন্ত্রিসভা রদবদলে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। এর আগে বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গুয়ার, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর, রাসায়নিক ও সার বিষয়ক মন্ত্রী সদানন্দ গৌড়া সহ 11 জন পদত্যাগ করেন। আসমাতুলি, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। চলমান কঠোর লকডাউন বাস্তবায়নের পাশাপাশি কর্মহীন ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করছে পুলিশ। প্রতিদিন শত শত ছিন্নমূল মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এই বাহিনী। করোনার এই কঠিন বাস্তবতায় খেটে খাওয়া এসব মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতিও আহ্বান জানান তারা। নাইমাল জিকর প্রতিবেদন। 62 বছর বয়সী মোহাম্মদ আলী রিকশা চালিয়ে 5 জনের সংসার চালান। লকডাউনের কঠিন বাস্তবতায় আয় একেবারে কমে যাওয়ায় বাসা ভাড়া দেয়াই দায়। দুপুরের খাবার পেয়ে বেশ তৃপ্তি নিয়েই খান তিনি। খাইতেও কষ্ট, তাইলে মনে হয় এই জিনিসটা একটু সুবিধা হয়েছে না। লকডাউনে বাসাবাড়িতে কাজ বন্ধ হয়ে যাওয়ায় একবেলা খাবার জুটানো কষ্টের শান্তি বেগমের। এজন্য পুলিশের খাবার বিতরণের খবর পেয়ে মহৎপুর থেকে ছুটে এসেছেন শান্তি বেগম সহ অনেকেই। কোনো কাম কাজ করতে পারে না, আর আমি আইনি বাসাবাড়িতে এই দিয়ে চলি। তারপরে 3 মাসের ভাড়া বাইক আটকে গেছে, দিতে পারি না। খাবার দাবার তো এইটা, এছাড়া তো আর কোনো জায়গাতে কেউ কোনো পাই না। চলতে খুব কষ্ট হইতেছে, তারপরে খাওয়া দাওয়ার সমস্যা। পুলিশ বলছে লকডাউনে দুস্থদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস তাদের। প্রতিদিন শত শত মানুষের মাঝে খাবার বিতরণ করছেন। তাদেরকে আইনগত সহযোগিতা না, আমরা তাদেরকে দুঃসময়ে পাশে দাঁড়াতে চাই। লকডাউনের ফলে বিভিন্ন জায়গায় হোটেলও বন্ধ হয়ে গেছে, তাদের তো খাওয়ার আর কোনো উপায় নেই। তো এই জন্য এই সমস্ত মানুষদেরকে আমরা রান্না করা খাবার ডিএমপির পক্ষ থেকে সরবরাহ করছি। দুস্থদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে 8টি পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। গেল এক সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে রাজারহাট ও উলিপুর উপজেলার 5টি ইউনিয়নের কয়েকশো বসত বাড়ি, ফসলি জমি সহ বহু স্থাপনা। ভিটে মাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। হুমায়ুন কবির সূর্য, তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে উলিপুরের ক্ষেত্রা ইউনিয়ন ও বজরা ইউনিয়নের বিভিন্ন স্থানে। এছাড়া ভাঙন অব্যাহত রয়েছে থরিয়ানডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাটের পশ্চিম অংশ ও গাবুর হেলাল ও বিদ্যানন্দ ইউনিয়নে। স্থানীয়রা জানান গেল এক সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে রাজারহাট ও উলিপুর উপজেলার 5টি ইউনিয়নের কয়েকশো বসতবাড়ি, ফসলি জমি সহ বহু স্থাপনা। এ জেলায় 8টি পয়েন্ট চিহ্নিত করে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও নদীর গতিপথ পরিবর্তন করে নতুন নতুন এলাকায় ভাঙন শুরু হয়েছে। সবকিছু ভরিয়ে এসে আমরা যে স্কুলের ঘরে আসি পড়ে আছে, আর বাচ্চা গোসার ঘরে ধরি আমরা কি খাই কি না খাই। এখন যে আমি মাথা গোজার ঠাইটুকু আমারও নাই। এখন সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা ভিক্ষা চাই না, আমরা ত্রাণ চাই না,
চিরস্থায়ী নদী বন্দোবস্তের ব্যবস্থা চাই। সংশ্লিষ্টরা বলছেন, ভাঙন কবলিত এলাকার বিভিন্ন স্থানে জিও ব্যাগ ও জিও টিউব স্থাপন করে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। নদী ভাঙন রোধে আমরা ইতিমধ্যেই বিভিন্ন স্থানে আমরা জিও ব্যাগ এবং জিও টিউব এগুলো স্থাপন করে আমরা ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছি। মঙ্গলবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে স্থানীয় জনপ্রতিনিধি জানান, তিস্তার ভাঙন রোধে 8.5 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তিনি এখানে 8.5 কোটি টাকার একটা বেকার প্রকল্প গ্রহণ করেছেন এবং সেটা প্রক্রিয়া শেষ পর্যায়ে আছে। সে কাজ শুরু হয়ে গেলে ইনশাল্লাহ এই জনপদের এই উপকূলের মানুষের আর্থিক সামাজিক সবকিছুই পরিবর্তন হয়ে যাবে। তিস্তার ভাঙন রোধে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আকাশে কালো মেঘ দেখলেই আটকে ওঠেন খিলগাঁও ঝিলপাড়া এলাকার বাসিন্দারা। শুরু হয় ঘরের আসবাবপত্র, বিছানা ও হাঁড়ি পাতিল সরিয়ে নেওয়ার দৌড়ঝাঁপ। এমন অসহনীয় দুর্ভোগের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আবার দীর্ঘদিন জমে থাকা ময়লা, দুর্গন্ধযুক্ত পানি, তার মধ্যে গ্যাস লাইনের লিকস, এই যেন প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি বলছেন পথচারীরা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাস্তায় ময়লার দুর্গন্ধযুক্ত পানি আর জমাট বাঁধা ড্রেনের ময়লা আবর্জনা, এমন দুর্ভোগে আষাঢ় মাসের 22 দিন পার করলো রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া ঝিলপাড় এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানান, বর্ষা শুরু হওয়ায় বৃষ্টির পানি জমে কালো রং ধারণ করেছে। স্থানীয়রা বলছে, এখানকার ঝিল ও ড্রেনগুলো ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি। একদম 800 সমান পানি আমার বাড়ির ভিতরেই থাকে, আর বাহিরে যেমন এই রান সমান হয়। হ্যাঁ, ভয়ে থাকে, দোকানে পানি ওঠে, ঘরে পানি ওঠে। ঝিলের থেকে যে পানিটা অন্যদিকে যাবে সেই রাস্তা সব বন্ধ। চলমান জলাবদ্ধতার এমন আতঙ্কের সাথে এলাকায় নতুন আতঙ্ক যোগ হয়েছে গ্যাস লাইনের লিকেজ। দেখা যায় রাস্তার পাশে ও ড্রেন ফুঁড়ে বুদবুদ করে গ্যাস বের হচ্ছে। দিয়াশলায় কাঠি জ্বালালেই আগুন ধরে যাচ্ছে। ছোটখাটো ঘটনা থেকে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। দোকানের কর্তৃপক্ষের সচেতন হওয়া উচিত। সব সময় জলাঞ্জলি, যত কষ্ট, বুক বেদনা সবকিছু জনগণের উপরে। সঠিকভাবে যারা কাজ করে তারা করে না, কারণ তারা জানে মাস গেলে আমি বেতন পাবো। অভিযোগ আছে, এসব সমাধানের জন্য জনপ্রতিনিধিদের কোনো আগ্রহ নেই। তবে সমস্যা চিহ্নিত করে সমাধানে প্রতিদিনই ওয়ার্ড চষে বেড়ান বলে জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। কোথাও পানি প্রবাহ বন্ধ, সচল করে দেওয়া হয়েছে, কোথাও দেখা গেছে পানি প্রবাহ নাই, নতুন লাইন করা হয়েছে, সেখানে অনেক ডিপতে শুধু ওইখানে সংযোগ দিয়ে দিলেই ওইখানে কিন্তু পানি নামার ব্যাপক পরিস্থিতি আছে। এবং যেই পানি আমাদের এই বৃষ্টির কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, তার চেয়ে আমার মনে হয় ডবল পানি হইলো নামে যাওয়ার মতো। ঝিল উদ্ধার করে ময়লা আবর্জনা পরিষ্কার না করলে এই সমস্যা সমাধান হবে না। পাশাপাশি যাতে করে পানি নেমে যেতে পারে, তাই ড্রেনগুলো পরিষ্কারের কথা জানিয়েছেন ভুক্তভোগী মানুষেরা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। রংপুরে প্রসিদ্ধ হাড়িভাঙা আমের বাজারে ধস নেমেছে। আম চাষি ও ব্যবসায়ীরা জানান, গেল বছর প্রতিমন আম 2.5 থেকে 3,500 টাকায় বিক্রি হলেও এবছর তা বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকায়। করোনা ও লকডাউনের কারণে বিভিন্ন জেলা থেকে পাইকাররা না আসায় বাজারে আমের এই দরপতন। এই অবস্থায় কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কায় তারা। রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় এই বছরও রংপুরে হাড়িভাঙা আমের আশানুরূপ উৎপাদন হয়েছে। প্রতি বছর এই আম বিক্রি করে শুধু রংপুরের চাষিরাই আয় করেন কয়েক কোটি টাকা। তবে এবারের চিত্রটা ভিন্ন। বাগান মালিকরা জানান, লাভের আশায় ধার দেনা করে আম উৎপাদন করেছেন তারা। করোনা ও লকডাউনের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে এবার পাইকাররা আসছেন না। এই অবস্থায় লোকসানের আশঙ্কায় দিশেহারা তারা। আমের পাইকার বা আমের যারা বাহিরের লোকজন আছে, এনারা না আসার কারণে আমরা খুবই স্বল্প মূল্যে আমটা দিয়ে দিচ্ছি। ব্যবসায়ীরা জানান, গেল বছর প্রতি মন হাড়িভাঙা আম 2,500 থেকে 3,500 টাকায় বিক্রি হলেও এবছর তা বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকায়। এমন বাস্তবতায় কয়েক কোটি টাকা লোকসানের শঙ্কায় তারা। ভাই, আমের দাম পানিতে পড়ছে ভাই, আম মানুষ মাংনায় দিলেও নিচ্ছে না। এই আমটা আমরা গতবারে 2,500-3,000 টাকা বিক্রি করছিলাম, কিন্তু কার্যক্রমে আমরা বিক্রি করতে পারলাম না। একটার দাম 200-300 টাকা। চিন্তা করেন, আমরা এবার মারা যাওয়ার মতন।
তবে ক্ষতিগ্রস্ত আম চাষিদের প্রণোদনার আওতায় আনা হবে এমন আশার কথা জানালেন সংশ্লিষ্টরা। আমরা কৃষি বিপণন অধিদপ্তর রংপুর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ব্যবসায়ীদের সাথে চাষিদের আম বিক্রি ব্যবস্থা করার জন্য লিঙ্কেজ করে দেওয়ার জন্য। আমরা অবশ্যই উপর মহলে জানাবো যে এই লকডাউনের কারণে যে সমস্ত আম ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে প্রণোদনার আওতায় নিয়ে আসার জন্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে হাড়িভাঙা আমের উৎপাদন হয়েছে রংপুরের 8 উপজেলায় 1865 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকার প্রতি বছর $2 বিলিয়ন খরচ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। V20 ক্লাইমেট বিষয়ক এক ভার্চুয়াল সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রী। বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য যারা দায়ী তারা দায় এড়িয়ে যাচ্ছেন। উন্নত বিশ্বের বেশ কয়েকটি দেশেই বেশি কার্বন নিঃসরণ করছে বলেও অভিযোগ করেন। জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় উন্নত বিশ্ব সহায়তা না করলেও নিজেদের অর্থায়নে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার প্রত্যয় জানান মুস্তফা কামাল। করোনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও অনলাইন ও খামার থেকে সরাসরি পশু কিনছেন চট্টগ্রামের মানুষ। কোনো কোনো খামারে এরই মধ্যে অর্ধেক পশু বিক্রিও হয়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে 17টি শর্তে চট্টগ্রাম শহরে 6টি হাট বসছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আহাদুল বাবুর ছবিতে শেখ জায়েদের প্রতিবেদন। এটি চট্টগ্রামের কালুরঘাট এলাকার একটি পশু খামার, যেখানে বিভিন্ন জাতের পশু পালন করা হয়, বিক্রিও হয় বছর জুড়ে। তবে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত পশু তোলা হয়েছে। এখানে আছে ছোট বড় সব ধরনের গরু। কুরবানি উপলক্ষে এখনই পশু কিনে ফেলছেন অনেকে, আবার কেউ আসছেন দেখতে। 1 লাখ 1,20,000 বা 1.5 লাখ এর মধ্যে, মিডিয়াম সাইজের মধ্যে। বেটার ওয়ে হচ্ছে অনলাইন থেকে যদি ওরা ঠিক মতো দেয় তাহলে ওইভাবেই কিনে ফেলাটাই বেটার। খামারের মতো অনলাইনেও ঢু মারছেন ক্রেতারা। বিভিন্ন পেজে গরুর জাত, ওজন, উচ্চতা উল্লেখ সহ ছবি ও ভিডিও আপলোড করছেন বিক্রেতারা। এবারও ভালো ব্যবসার প্রত্যাশা তাদের। তো এই বছরও ইতিমধ্যে আমাদের 50%-এর উপর গরু কিন্তু বিক্রি হয়ে গেছে এবং আরো পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে গরু আছে। করোনার ভয়াবহ অবস্থা বিরাজ করায় এবারও খামার কিংবা অনলাইন থেকেই পশু কিনতে উৎসাহ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের চট্টগ্রাম জেলাতে 18টা প্ল্যাটফর্মে অনলাইনে প্রায় 25,000 গবাদি পশু আপলোড হয়েছে এবং বিক্রিও শুরু হয়েছে। আর স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে 3 স্থায়ী হাটের পাশাপাশি 10 দিনের জন্য অস্থায়ী আরও 3টি হাট বসানোর পরিকল্পনার কথা জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। এবার আন্তর্জাতিক। কারাদণ্ড ভোগ করতে অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। আদালত অবমাননার দায়ে গেল 29 জুন 15 মাসের কারাদণ্ড দেয়া হয়েছিল তাকে। বুধবার জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এর মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় এক নতুন ইতিহাস সৃষ্টি হলো। এর আগে কোনো সাবেক প্রেসিডেন্টের কারাভোগ দেখেনি দেশটি। বুধবার মধ্যরাতে পুলিশের দেয়া আত্মসমর্পণের আলটিমেটামের সময়সীমার মধ্যেই আত্মসমর্পণ করেন তিনি। ক্ষমতায় থাকাকালীন সময়ে দুর্নীতির বিভিন্ন অভিযোগ উঠেছিল জুমার বিরুদ্ধে। গেল ফেব্রুয়ারিতে তদন্তের জন্য তাকে আদালতে তলব করা হলেও হাজির হননি তিনি। ফলে আদালত অবমাননার দায়ে তাকে কারাবাসের দণ্ড দেয়া হয়। ভারতের জাতীয় পতাকায় মুড়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল বলিউড কিংবদন্তি দিলীপ কুমারের। মুম্বাইয়ের হুজুর সান্তাক্রুজ কবরস্থানে সমাধিস্থ করা হয় বলিউডের ট্র্যাজেডি কিংকে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। বুধবার বলিউডের আকাশেও যেন বিষাদের মেঘ। বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে ভারতের চলচ্চিত্র জগতে তৈরি হলো এক বিশাল শূন্যতা। প্রিয় অভিনেতাকে শেষবারের মতো এক ঝলক দেখার জন্য ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। 21 বার তোপধ্বনি আর গান সেলুটে বিদায় দেয়া হলো কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে। জাতীয় পতাকায় মুড়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানিয়ে বিদায় দেয়া হয় বিষাদের মহানায়ক খ্যাত বলিউডের কিংবদন্তিকে। অমিতাভ বচ্চন, জিতেন্দ্র, ধর্মেন্দ্র, শাহরুখ খান, করণ জোহর থেকে শুরু করে রণবীর কাপুর সহ বলিউড স্টার সেলিব্রিটিরা শ্রদ্ধা জানান তাদের বর্ষীয়ান পূর্বসূরিকে।
উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। শেষ বিদায়েও অঝরে কেঁদেছেন সায়রা বানু। দীর্ঘ 55 বছরের ছায়াসঙ্গীকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন সায়রা। সর্বস্তরের শ্রদ্ধা জানানো শেষে মুম্বাইয়ের জুহুর সান্তাক্লজ কবরস্থানে সমাহিত হলেন ভারতীয় চলচ্চিত্রের লিজেন্ড অভিনেতা দিলীপ কুমার। বলিউডের দিলীপ কুমারের নাম নিলেও তার আসল নাম ছিল ইউসুফ খান। ভূমিপুত্র দিলীপ কুমারের স্মরণে পেশোয়ারের হাভেলিতেও নামাজে জানাজার আয়োজন করা হয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট বার্তায়ও শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিনেত্রী মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার সহ আরও অনেকে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। খেজুর পাতা দিয়ে পণ্য তৈরি করে এখন স্বাবলম্বী মিশরের ফেয়ুম প্রদেশের আল আলাম গ্রামের নারী কামেলা আহমেদ। তার অধীনে এখন কাজ করছেন এই গ্রামের বহু নারী। খেজুর পাতার এসব পণ্য ইউরোপ ও আরব দেশগুলোতেও রপ্তানি হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঐতিহ্যের মাঝেই যেন তার ভালোবাসা। যখন নিজের শিল্পগুণকে কাজে লাগিয়ে দারুণ কিছু সৃষ্টির অনুশীলন করছিলেন, তখন তিনি নিতান্তই শিশু। বলছি 67 বছর বয়সী মিশরীয় নারী কামেলা আহমেদের কথা, যিনি খেজুর গাছের ব্যাগ সহ নানা পণ্য তৈরি করে এখন পুরো দস্তর একজন ব্যবসায়ী। আমার দাদা দাদিরাও এই কাজ করতেন। খেজুর পাতা দিয়ে ব্যাগ সহ নানান কিছু তৈরি করত। আমি এই কাজ শিখেছি 6 বছর বয়সে। পরে আমি আমার ভাই বোন এবং প্রতিবেশীদের শিখিয়েছি। তার সাথে কাজ করে স্বাবলম্বী হয়েছেন দেশটির ফেয়ুম প্রদেশের আল আলাম গ্রামের বহু নারী। মিসেস কামেলার এই শিল্পের সঙ্গে আমি আছি প্রায় 50 বছর ধরে। আমরা এই কাজ করে সংসার চালাচ্ছি। এই কাজ করতে আমার খুব ভালো লাগে। আমরা এগুলো দেশের বাইরে রপ্তানি করি। মোটামুটি আমাদের গ্রামের সবাই এই শিল্পের উপর নির্ভরশীল। খেজুর পাতা দিয়ে পণ্য তৈরিতে পুরো ফেয়ুম প্রদেশের মানুষ এখন উৎসাহী, যা মিশরের অর্থনীতিতে বেশ ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করা হচ্ছে। আসমা তুলি, নিউজ 24। সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। সকাল 7টা সংবাদে আবারও স্বাগত। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্টের খবর। হারারিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। লিটন দাসের আরও একটি শতক মিস করা ম্যাচে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে 8 উইকেটে 294 রান। টস জিতে অধিনায়ক মুমিনুল হক ব্যাটিংয়ে নিলেও তার এই সিদ্ধান্তই ভুল প্রমাণ করছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। ইনিংসের শুরুর ওভারে মুজারারানির বলে 0 রানে বোল্ড হয়ে ফেরেন ওপেনার সাইফ হাসান। একই বোলারের তৃতীয় ওভারে ব্যক্তিগত 2 রানে সাইফের পথ ধরেন শান্ত। সাদমানকে নিয়ে অধিনায়ক প্রাথমিক বিপদ কাটিয়ে উঠলেও সাদমানের বিদায়ের পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেনি মুশফিকুর রহিম। এরপর সাকিবও ফেরেন মাত্র 3 রান করে। মুমিনুল আউট হওয়ার আগ পর্যন্ত খেলেন 70 রানের ইনিংস। এরপর দলকে বাকি পথ দেখান মাহমুদুল্লাহ ও লিটন। মাহমুদুল্লাহ দিন শেষে অপরাজিত আছেন 54 রানে, আর লিটন দাস 95 করে সাজঘরে ফিরেছেন শতক মিস করার হতাশা নিয়ে।